নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ব্যাংকারের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে কখনো উত্তর পূর্বাঞ্চল তো আবার কখনো পশ্চিমবঙ্গ, অর্থাৎ বাংলাদেশের সাথে যে সমস্ত রাজ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে সে সমস্ত সীমানা দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশ চলছে। ঠিক পশ্চিমবঙ্গ থেকেও আজ একই ছবি উঠে এসেছে। জানা যায় অবৈধভাবেই ভারতে প্রবেশ করা হচ্ছিল, তবে এই অবৈধ প্রবেশকারী সহ এবার এক ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আবারও বিশেষ অভিযান দেখা গেছে। পুলিশের জালে গ্রেফতার হয়েছে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল। ধৃত বাংলাদেশির নাম আলামিন এসকে এবং মাক ছুদুল মোল্লা ও আদারি শেখ। এছাড়াও গ্রেফতার হওয়া ভারতীয় দালালের নাম আমির হোসেন। পুলিশ সূত্রে এও জানা গেছে যে মঙ্গলবার ভোরে গোপন খবর পায় পুলিশ এবং তারপরেই ওই দালাল চক্রকে তারা খুঁজতে যায় এবং সেই দালাল চক্রের আওতায় রয়েছে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেই মতো ঘটনাস্থলে হানা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এই ভারতীয় দালালকে আটক করা হয়। কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। মহিলা অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশের সংখ্যাগুরু, তারা প্রবেশ করেছিল ভারতের এক দালাল মারফত। আবার গতকালকেও আর এক দালালকে গ্রেপ্তার করেছে ধানতলা থানার পুলিশ। এই যে বারবার বাংলাদেশ থেকে ভারতে আসছে এবং অনুপ্রবেশ যারা করছে তাদের আশ্রয়দাতা এবং দালালদের বিরুদ্ধে কি বলবেন? দেখুন, আপনি প্রথমেই যে প্রশ্নটা করলেন সংখ্যাগুরু আর সংখ্যালঘু, আমি এই বিষয়টাকে সঠিকভাবে মেনে নিতে পারি না। যেরকম সেকুলারিজম শব্দটাকে আমি আমার অভিধানে সঠিকভাবে মানি না, তার কারণ সেকুলারিজমের দায়টা শুধুমাত্র হিন্দুদের ওপরে বর্তায়। সেই কারণে সংখ্যালঘু বলতে গেলে পরে এর ভেতরে শিখ, ঈসাই, জৈন, মহাবীর অনেক রকম সম্প্রদায় এসে পড়ে। আমি ক্লিয়ারলি এই কথাটা বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যারা মুসলিম ওই দেশ থেকে এই দেশে আসছে অশান্তি পাকানোর জন্য এবং তাদেরকে আশ্রয়দাতা যে সমস্ত ভারতীয় দালাল যারা ভারতকে বা ভারত ভূমিকে এই অধীর চৌধুরীর ভাষায় যেটা বলা যাবে যে মালদা মুর্শিদাবাদের মতো গ্রেটার ইন্ডিয়া মানে গ্রেটার বাংলাদেশ তৈরি করবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী যথাপযুক্ত ব্যবস্থা নেওয়াটাই উচিত। বলছি, আপনাদের সীমান্তে তো পাহারা দিচ্ছে বিএসএফ, সেটা কি বলবে? তাদেরকে তাদের নজর এড়িয়ে কিভাবে গত পরশু দিনকে প্রবেশ করলো? একদম ঠিক কথা বলেছেন আপনি, আপনার কথার সঙ্গে আমার সহমত। সীমান্তে যে বিএসএফ হাতে হাত ধরে দাঁড়িয়ে নেই। আমাদের এখানকার যে ভৌগোলিক চিত্র, কোথাও নদী আছে, কোথাও বিল আছে, কোথাও উঁচু জায়গা আছে, কোথাও নিচু জায়গা আছে। কেন রাজ্য সরকার আজকে বিএসএফকে জমিটা হস্তান্তর করছে না? কেন সেখানে আজকে তারকাটা দেওয়া যাচ্ছে না? কেন রাজ্য সরকারের উদাসীনতায় রাজ্য সরকারের পোষিত এবং তৃণমূল আশ্রিত দালালরাই শুধুমাত্র বাংলাদেশ থেকে মৌলবাদী যারা আছে, যে জেহাদি সংগঠনের লোকগুলোকে তারা এখানে নিয়ে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আমি সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, একেবারে সীমান্ত টপকে বাংলাদেশিরা প্রবেশ করছে ভারতে এবং সরকারিভাবে তথ্য এবং সরকারিভাবে তথ্য ছাড়াও যদি আমাকে বলতে হয়, হিসেবটা অনেক রয়েছে। প্রতিদিন এই সীমান্তবর্তী এলাকা দিয়ে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে পারাপার হচ্ছেন বাংলাদেশিরা এবং সেক্ষেত্রে 1 থেকে 2 জন গ্রেফতার হলেও দেখা যায় যে প্রতিনিয়ত বহু মানুষ প্রবেশ করছে, কিন্তু তার হদিশ এখনো খুঁজে পাওয়া যায়নি। তারা অনায়াসেই আসা যাওয়া করছে। এই যে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করছে, সেটা কতটা মারাত্মক হচ্ছে আগামী দিনে দেশের নিরাপত্তাকে কেন্দ্র করে? অন্যদিকে বিএসএফ এর এই ভূমিকা নিয়ে কি বলবেন আপনি? দেখো, প্রথমে বলি যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যেখানে তার কাটা নেই
সেই জায়গাগুলোকেই কিন্তু ব্যবহার করে ভারতীয় দালালরা বাংলাদেশের সংখ্যাগুরু অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা সংখ্যালঘু সেই সম্প্রদায়ের মানুষ কিন্তু অনায়াসে ভারতে প্রবেশ করছে। এই এক মাসের মধ্যে প্রায় 300 জন বাংলাদেশের নাগরিক ভারতে প্রবেশ করেছে। পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি যে পুলিশ প্রশাসন মারফত প্রায় 100 জন দালাল অর্থাৎ পশ্চিমবঙ্গে বসবাস করে সেই সমস্ত দালালরা কিন্তু রয়েছে, তাদের বাংলাদেশ থেকে নিয়ে আসে। এখন প্রশ্ন যে সীমান্ত তো পাহারা দেয় দিয়েছে, তাহলে তাদের চোখ এড়িয়ে কিভাবে আসে? এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম। তাদের বক্তব্য বিভিন্ন জায়গায় কিন্তু তার কাটা দেওয়া এখনো সম্ভব হয়নি। আর একটা বিএসএফ যখন পাহারা দেয় তাদের জায়গা প্রায় 500 মিটার অন্তর অর্থাৎ দূরবর্তী থাকে। আর বিশেষ করে ভোরের কুয়াশা যখন থাকে সেই সময়টাই কিন্তু তারা ব্যবহার করে অনায়াসে ভারতে প্রবেশ করে। আর ভারতে প্রবেশ করার পর তারা প্রথমেই দালালদের বাড়িতে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে এই দালালরা আধার কার্ড প্রথমে পাঠিয়ে দেয়, বিভিন্ন জায়গায় কাজে পাঠিয়ে দেয়। তারপরে আস্তে আস্তে তাদের কিন্তু ভোটার লিস্টেও নাম তোলা হয়। এখানে বলা ভালো যে আমরা যখন জানতে পারছি যে পুলিশ প্রশাসন বলো বিএসএফ বলো তাদেরকে গ্রেপ্তার করছে, এটা কয়েকজন গ্রেপ্তার হচ্ছে যে বাংলাদেশে এই পথ ধরে জামাতুলের সদস্যরা আইএসআই গুপ্তচররা ভারতে প্রবেশ করছে না, এ কথা কিন্তু বলা যাবে না। বলা যেতেই পারে এই যেখানে তার কাটা নেই এই পথ ধরেই কিন্তু বাংলাদেশের জামাতুলের সদস্যরাও কিন্তু আইএসআই জঙ্গিরা রোহিঙ্গারা কিন্তু প্রবেশ করছে অনায়াসে। তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছড়িয়ে ছিটে যাচ্ছে। বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গ তাদের কিন্তু একমাত্র আশ্রয়স্থল। কারণ এখানে আসার পরে তারা পয়সার বিনিময়ে হোক আর নিজেদের আত্মীয়তার ক্ষেত্রে খাতিরেই হোক তারা কিন্তু আধার কার্ড বানিয়ে ফেলছে। আর এটাই কিন্তু আগামী দিনে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বড় বিপজ্জনক হতে পারে। একদমই ধন্যবাদ আপনাকে। অর্থাৎ ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করা, সেক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করছে দালাল। কারণ বাংলাদেশে এক দালাল চক্র কাজ করছে এবং ভারতের বিভিন্ন সীমান্তে অন্য এক দালাল চক্র কাজ করছে। আর এই দালাল চক্রের দ্বারাই কিন্তু মাত্র 20 থেকে 25,000 টাকার বিনিময়ে আন্তর্জাতিক সীমান্ত পারাপার হয়ে যাচ্ছেন সেখানকার মানুষজন। কিভাবে সম্ভব এই বিষয়টা? সত্যিই কি সেখানে বিএসএফ টহলরত অবস্থায় রয়েছে এবং যে জায়গায় এখনো পর্যন্ত তার কাটার বেড়া নেই সেখানে কতটা নিরাপত্তা রয়েছে সবটাই কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।